এই বালি ইস্যুতে। তো আপনি সেখানে বললেন যারা আবাস যোজনার জন্য বাড়ি করবেন তাদের 1500 টাকায় বালি দেওয়া হবে। আপনি 1500 টাকা বলছেন, আমাদের মন্ত্রী ময়ূরেশ্বরের বিধায়ক উনি বলছেন 3000 টাকা। এই যে মানুষ কনফিউশন আছে, আপনি এত সস্তায় কী করে ব্যবস্থা করবেন, উনি 3000 টাকা বলছেন, এটা কি করে সম্ভব? ঠিকই তো, মানুষ তো ঠিকই বলবে, এক জায়গায় 3000 এক জায়গায় 1500। হ্যাঁ, এটা তো একটা কেমন বিচারিত হয়ে যাচ্ছে না? 100% হচ্ছে। এবং এইটাই তো মানে মানুষই তো আগামী দিনে প্রশ্ন তুলবে যে আপনি একটা কথা বলছেন উনি এক কথা বলছেন, এটা তো একটা সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই। এটা তো আপনার কাছে এই প্রশ্ন আমি হলে আমি তুলছি, মানে আপনার কাছে এই প্রশ্নটা এসেছে না, আমারই তো কেমন কেমন লাগছে যে এখানে 3000 এখানে 1500। হাফ আর পরে ডবল, সব মিলে কেমন চলছে? প্রত্যেক দিনের লড়াইটা কেমন আপনার? যত দিন যাচ্ছে তত শিখছি, শিক্ষার তো কোনো শেষ নাই। প্রথমে উদয়দা সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ খুব একটা জানে না, যে উদয়দা মানুষটা কোথা থেকে এলো, পৃথিবীর কোন প্রান্তে তার জন্ম। আপনি তো অভেদানন্দ কলেজ, ওখানে তো কংগ্রেসের বিরাট দাবদাবা ছিল, আপনাদের উপরে অত্যাচার বা এগুলো নামেন? আমরা অত্যাচারিত, আমাদের উপর অত্যাচার করা হয়েছিল, ও ঘটনার সাক্ষী। 21-এ তো প্রচণ্ড অত্যাচার হয়েছে সাহিত্য বিধানসভায়, বাকি বিধানসভাতেও হয়েছে। সে কারণ মানুষ এতটাই নিশ্চুপ ছিল, বোঝা যাচ্ছিল না কি হবে, কিন্তু সাংঘাতিক কিছু যে একটা হবে সেটা বোঝা যাচ্ছে। যেভাবে অপশাসন, দুর্নীতি, সর্বক্ষেত্রে কাটমানি, কেন আমার কোনো বিষয় নেই। আমাকে দল দায়িত্ব দিয়েছিল 3 মাস, 3 মাসের মধ্যে এত বড় সাফল্য কাউরির পক্ষে সম্ভব নয়। এই জন্য মানুষ নিশ্চিত করেছে যে না, বিজেপিকে একবার সুযোগ দেওয়া, সেজন্য মানুষ ভোট দিয়েছে। এবং এই জয়, এই সমস্ত যে বর্ধমান বলছেন, বর্ধমানে একটা অংশ সংগঠনের অবস্থা খারাপ ছিল এবং সেটাকে প্রত্যেক মধ্যে চর্চা করতে হবে, প্রত্যেক চর্চা এবং পুরো চ্যালেঞ্জ। আচ্ছা, এরকম আত্মতুষ্টি কখনো কখনো স্বপ্নে বা অবচেতন মনে আসছে যে আমরা? স্বপ্নে তো আমার ভয় চলে আসছে মাঝে মাঝে, মানে এত এক্সপেকটেশন কিভাবে আমরা পূরণ করব। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন S2S মিডিয়া। কেমন আছেন আমার প্রিয় দর্শক সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদেরকে ধন্যবাদ অবশ্যই দেব, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের প্রত্যেক দিনের আমাদেরকে একটু একটু করে বেরিয়ে বা এগিয়ে দিতে যে সাহায্য আপনারা করছেন, আমাদেরকে যে শেয়ার করছেন, লাইক করছেন, এর জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদেরই প্রাপ্য। আমরা আমাদের স্টুডিওতে একটি বিশেষ অতিথি পেয়েছি, বিশেষ অতিথি এই কারণে বলবো কারণ বর্তমান সময় যিনি আজ আমাদের অতিথি হয়েছেন তার গুরুত্ব শুধু বীরভূম নয়, এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং অনেক দায়িত্ব আগামী দিনেও তাকে পালন করতে হবে। ফলে সেই মানুষের যেমন একদিকে সাফল্য কামনা করি, পাশাপাশি অবশ্যই ওয়েলকাম জানাবো। দাদা, প্রথমে উদয়দাকে অনেক ধন্যবাদ যে আমাদের উদয় শঙ্কর ব্যানার্জি, বীরভূম জেলা বিজেপির জেলা সভাপতি, আজ আমাদের অতিথি। দাদা, আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ। নমস্কার দর্শকবৃন্দ যারা আছেন S2S মিডিয়ার। কেমন আছেন? চলে যাচ্ছে মোটামুটি, ঠিক আছে। 4 তারিখে বিজয় এবং তারপর থেকে প্রত্যেক মুহূর্তে একদিকে যেমন সচেতন থাকা এবং সংগঠনের যে জেলা জুড়ে ব্যাপ্তি সেটাকে নজর রাখা এবং ভুঁইফোড় যাতে না ঢুকে পড়ে সচেতনও থাকতে হচ্ছে। সব মিলে কেমন চলছে? প্রত্যেক দিনের লড়াইটা কেমন আপনার? যত দিন যাচ্ছে তত শিখছি, শিক্ষার তো কোনো শেষ নাই। তো মোটামুটি ওভারঅল বলতে গেলে চলছে, মোটামুটি ঠিকই আছে। শরীর এই যে সারাদিন তো লড়াই অনেক বেড়ে গেছে, অনেকটা সময় আপনাকে দিতে হচ্ছে এবং রাত নেই বিরেত নেই, ফোনও ধরতে হয়, কারণ আপনার কাছে সমস্ত কর্মীরাই সম্পদ। এবং আমি এটাও শুনেছি যে আপনি ফোন যদি কেউ মিস কলও দিয়ে রাখে, আপনি হয় মেসেজে অ্যান্সার করেন, নইলে রাত্রিবেলায় কোনো এক সময় হলেও ফোন ব্যাক করেন। মানে এটা কেন মনে হয়েছে যে এটা করা জরুরি? না, এটা আমার বরাবরই প্রিন্সিপাল। ফোন তো ব্যবহার করছি কম বেশি 2000 সাল থেকে, ফোন কলেজ লাইফ থেকে ফোন ব্যবহার করছি, এটা আমার বরাবরই প্রিন্সিপাল যে কোনো মানুষ কি দরকারে ফোন করেছে তাকে অন্ততপক্ষে কলটা ধরা এবং তাকেও ঘুরিয়ে, আমার এখন ধরুন অনেক সময় অনেক জায়গায় থাকতে হয়, ওই জন্য কল ধরতে পারি না। তো এটা আমার স্বভাবের মধ্যেই পড়ে যে তাকে একটা কল ঘুরিয়ে করলে তারও ভালো লাগে এবং তার কি প্রয়োজনে আমাকে ফোন করেছিল সেটা আমার জানা হয়। এটা অবশ্যই যে একজন যখন ফোন করে নিশ্চয়ই কোনো প্রয়োজনেই আপনাকে খুঁজতে চাইছেন, তো এটা তো তারও যদি পরে কলটা পায় তার তো অবশ্যই ভালো লাগে। আজকে আমাদের স্টুডিওতে আপনি অতিথি, অনেকগুলো প্রশ্ন আপনার সঙ্গে থাকবে। প্রথমে উদয়দা সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ খুব একটা জানে না, যে উদয়দা মানুষটা কোথা থেকে এলো, পৃথিবীর কোন প্রান্তে তার জন্ম,
পরিবারের ইতিহাস কি, পরিবারে কি সরাসরি প্রথম থেকে সবাই বিজেপি ভাবাপন্ন ছিলেন কি না, বা আপনি কীরকম মানসিকতার মানুষ, এগুলো মানুষ একটু জানতে চায়। উদয়দাকে আজকে কিছু ব্যক্তিগত প্রশ্নতে যাবো। উদয়দা, প্রথমেই উদয়দা, আপনার যদি একটু ছোটোবেলায় কোথায় বড় হওয়া এইগুলো যদি একটু বলেন, পড়াশুনো সম্পর্কে যদি একটু জানান, তাহলে মানুষ জানতে পারে উদয়দাকে আর কি। বরাবরই মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা দাদু এনারা অ্যাকাউন্টেন্টের কাজ করতেন। বাবা এখনো জীবিত আছেন, উনি করেন। আচ্ছা। তো সেই পরিবার থেকে উঠে আসা। সাঁইথিয়া শহরেই আমার ছোটবেলার সাক্ষী, বা এখনো সাক্ষী। সাঁইথিয়া শহরে রমারানী প্রাথমিক বিদ্যালয়, তারপরে সাঁইথিয়া হাই স্কুল, তারপরে অভেদানন্দ কলেজ। পরবর্তী সময়ে 2014-তে আমরা আমার উড়িষ্যা বালাসর যে ল কলেজ আছে সেখান থেকে অ্যাডভোকেটের সার্টিফিকেট নেওয়া, মানে আইন নিয়ে পড়াশোনা করে 17 সালে সার্টিফিকেট পাই। পরিবারে কে কে রয়েছেন? মূলত আমরা 3 ভাই বোন, এক দিদি, মাঝে আমি, তারপর আমার বোন, সব বিবাহিত। পরিবারে আমার স্ত্রী, আমার সন্তান, মা, বাবা। সন্তান পড়াশোনা করছে? সন্তান ক্লাস 7-এ পড়ে, সাঁইথিয়া টাউন স্কুল। আচ্ছা। তো উদয়দা সম্পর্কে অনেকের প্রশ্ন ছিল যে উদয়দা কোথা থেকে এলেন। তো উদয়দার যেটা জানা গেল, উদয়দা সাঁইথিয়া শহরেই জন্ম, বড় হওয়া, পড়াশুনো, পরবর্তী সময় উড়িষ্যা ল কলেজ থেকে পড়াশুনো, এবং তিনি ইনকাম ট্যাক্স এবং জিএসটি অর্থাৎ এই বিষয়ের উপরে ওনার স্পেশালাইজেশন উনি কাজ করেন। তো উদয়দা, আপনার রাজনীতিক জীবন মানে কিভাবে বিজেপির সঙ্গে যুক্ত হলেন, বা যদি আপনার যদি ছোটোবেলা থেকে যে পরিবেশে আপনি বড় হয়েছেন, কেন মানে বিজেপি ভাবনাটা এলো, যদি একটু শেয়ার করে আমাদের সাথে। দেখুন, বরাবরই আমার পরিবার, বিশেষভাবে বলতে গেলে আমার বাবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাথে বরাবরই যুক্ত। আচ্ছা। তো আমাদের পরিবার ছোট থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিচারধারায়, মতাদর্শে আমরা বড় হয়েছি। ঠিক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু ক্যাম্প হয়, যেগুলোতে শিক্ষা নিলে সমাজের বুকে মানুষ কিভাবে তৈরি হতে পারে, মানুষের কি করা উচিত, কি করা উচিত না, এই ধরনের সামাজিকমূলক কাজ করা উচিত। মানুষ গঠনে শিক্ষা, মানুষ গঠনে ওনাদের একটা বড় ভূমিকা আছে। তো স্বাভাবিকভাবে 1994 সালে আমি ফার্স্ট ইয়ার যে ট্রেনিং ক্যাম্প, তো সেটা আমি নিই। তো বাবার অনুপ্রেরণাতেই নেওয়া হয়েছিল। তারপরে ওনাদের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এরকম থাকে, তো এগুলো নেওয়া হয়নি। বিভিন্ন সাংসারিক দায়িত্ব, পড়াশোনার চাপ, নেওয়া হয়নি। তারপরে 1999 সালে যখন স্কুলে পড়ি, এইচএস, তখন থেকেই স্বাভাবিকভাবে আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সাথে যুক্ত হই। তো 2003 পর্যন্ত, তারপরে 2000 সালে কলেজে ভর্তি হয়। কলেজে ভর্তি হওয়ার পর তো সরাসরি আমরা অ্যাক্টিভলি এবিভিপিতে। তো তখন আপনি তো অভেদানন্দ কলেজ, ওখানে তো কংগ্রেসের বিরাট তখন দাবদাবা ছিল, আপনাদের উপরে অত্যাচার বা এগুলো নামেনি? না, আমরা দেখুন, আমরা ছোট থেকে এইভাবে এই মানসিকতাতেই বড় হয়েছি। এলাকার লোকজন মোটামুটি জানতো, আর সবাই মোটামুটি কম বেশি যারা রাজনীতি সচেতন মানুষ। ঠিক ঠিক। আমরা 2000 থেকে 2003 কলেজে বহু অত্যাচারের, আমরা অত্যাচারিত, আমাদের উপর অত্যাচার করা হয়েছিল, বহু ঘটনার সাক্ষী। তো 2003 পর্যন্ত আমরা কলেজে পড়াশোনা করেছিলাম। আমি কলেজে পড়াশোনা 2003 পর্যন্ত, তারপরে আর কলেজের দিকে আর যাইনি। তারপরে স্বাভাবিকভাবে আমাদের তো আর যাওয়ার কোথাও জায়গা নেই। তো আস্তে আস্তে বিজেপির সাথে যুক্ত হয়। বিজেপির সাংগঠনিক সাঁইথিয়া শহরে যারা দেখতেন তৎকালীন, তাদের সাথে ওঠা বসা, পার্টি অফিসে যাওয়া, আস্তে আস্তে পার্টি যেমন যারা নেতৃত্ব দিতেন, তারা যেমন কাজে লাগাতেন সেরকম কাজ করতাম। পোস্টার লাগানো হোক, রং করা, সমস্ত কিছু করেছি। ঠিক। কোনো কিছু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করার সময় পোস্টার লাগানো, ব্যানার লাগানো, সমস্ত পার্টির যত কাজ আছে সমস্ত ধরনের কাজ আমি নিজের হাতে করেছি। একদম স্টেশনে যখন আমাদের মনে পড়ে যে কলেজ স্কোয়ারে এবিভিপির কোনো সম্মেলন আছে, তো পোস্টার আসতো। সাঁইথিয়া শহরে তো কংগ্রেসের এলাকার ছিল, তো স্বাভাবিকভাবে এই ধরনের রাষ্ট্রবাদী দল করার হিম্মত সেইভাবে থাকলেও অনেকে করতে পারেনি, সাহস দেখাতে পারেনি। তো স্বাভাবিকভাবে আমরা স্টেশনে গিয়েও আমরা বাড়িতে আটা করেছি, মাকে বলে দিয়েছি যে একটু আটা করে দাও, যে আটা দিয়ে যে আটা হয় সে আটা দিয়ে নিজের হাতেও লাগিয়েছি। তো
তো তারপর থেকে বিজেপির সাথে যুক্ত, বিজেপি যেমন যেমন কাজে লাগিয়েছে সেরকমভাবে আস্তে 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 সেরকমভাবে করেছে। 21-এ নির্বাচনে একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল। বিজেপি প্রায় সাধারণ মানুষ যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেদিনও আমরা মোটামুটি সকাল 9টা অবধি ধারণা ছিল যে বিজেপি এবার আসছে, সেরকমভাবে একটা হাওয়া উঠেছিল। তো সেইবারে আপনার কি দায়িত্ব ছিল, এবং যখন 11টার পর থেকে বোঝা গেল যে হচ্ছে না, মনটা কেমন ভেঙেছিল, কিভাবে সেই সেটব্যাক আবার কাটিয়ে উঠলেন? 21-এর নির্বাচনে আমি সাঁইথিয়া শহর যে কমিটি, সেই কমিটি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম। ঠিক। এবং 21-এর কাউন্টিংয়ের ভিতরে আমি ছিলাম, যখন এখানে কাউন্টিং যখন এলসি কলেজে হয় তার ভিতরে আমি ছিলাম। একটা বাতাবরণ তৈরি হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 21-এর সরকার আসছে। তো সেই পরিস্থিতি সেরকম সব চ্যানেলগুলোও তাই দেখাচ্ছে। সমস্ত এক্সিট পোল থেকে শুরু করে একটা বাতাবরণ বাইরে তৈরি হয়েছিল। কিন্তু ভিতরে গিয়ে যখন আমরা কাউন্টিং শুরু করেছিলাম, তো ফার্স্ট 1-2 রাউন্ড, বিশেষ করে সাঁইথিয়া, বাইরের তো আর খবর পাচ্ছি না, তো যেহেতু সাঁইথিয়া বিধানসভায় ছিলাম, তো সাঁইথিয়া বিধানসভায় 1-2 রাউন্ড হয়তো এগিয়েছিলাম। কিন্তু তারপরে আস্তে 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 যখন কমতে লাগে, আমরাও তখন মেন্টালি বুঝে গেছিলাম যে আমরা সাঁইথিয়া বিধানসভা হাঁটছি, এবং বাকি বাইরে এসে যখন দেখলাম তখন একটা অন্যরকম চিত্র দেখতে পেলাম। তখন আপনাদের ওপরে অ্যাটাক বা এই ধরনের কিছু ঘটেছিল, বা বাড়ি থেকে আক্রমণ যেমন হয়েছিল 21-এ অনেক সময় ভোট পরবর্তী? না, হয়েছে। 21-এ তো প্রচণ্ড অত্যাচার হয়েছে সাঁইথিয়া বিধানসভায়, বাকি বিধানসভাতেও হয়েছে, বাকি সমগ্র রাজ্যেই, পশ্চিমবাংলাতে অনেক জায়গাতেই আক্রমণ হয়েছে। সাঁইথিয়া বিধানসভা তার মধ্যে ছাড় যায়নি বা ছাড় দেয়নি। আজকে তো আপনার হাতে ক্ষমতা আছে, আজকে মনে হচ্ছে না যে যারা সেদিন অত্যাচার করেছিল এদেরকে একটু সাইজ করা উচিত? এরকম মনে দল সে শিক্ষা আমাদেরকে দেয়নি, মানে যদি অন্যভাবে বলা যায়, মানে টিট ফর ট্যাট এই শিক্ষায় আমরা শিক্ষিত নয়। যারা সত্যি প্রকৃত দোষী, আইন তাদের ব্যবস্থা নেবে। বাকি আমরা দলগতভাবে তো আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতেও যাব না। আজকে এবারে যখন 26-26-এর যে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো, একের পর এক নামগুলো বেরোচ্ছে। প্রথমে যেমন ভোটের ফেজ, সেই অনুযায়ী নাম বিজেপি তরফে ঘোষণা করা হচ্ছিল দিল্লি অফিস থেকে। তো বীরভূমের যখন নামগুলো ঘোষণা করা হলো, বা যারা যারা লড়বেন তাদের নাম এলো, এবং আপনাদের ওপরে অনেক দায়িত্ব পড়লো, কারণ সংগঠনকে গোছানো, ভোটের প্রচার ঠিকঠাক হচ্ছে কিনা, টোটাল ম্যানেজমেন্ট, সেইভাবে মানে বিজেপি যারা মনে মনে করে, যেমন অনেকে মন থেকে করেছে তাই এত ভালো রেজাল্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এবং সেই মানুষগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কারা মন থেকে করছে, কারণ মানুষ এতটাই নিশ্চুপ ছিল, বোঝা যাচ্ছিল না কি হবে, কিন্তু সাংঘাতিক কিছু যে একটা হবে সেটা বোঝা যাচ্ছিল। তো এবারে যখন আপনারা প্রথমে প্রচারে নামলেন, বা মানুষের প্রচারে যাচ্ছিল, আপনার এলাকায় যে প্রচার হচ্ছিল, আপনাকে গোটা জেলায় ঘুরতে হচ্ছিল, তো কিভাবে মনের মধ্যে সাহস সঞ্চয় করছিলেন যে এবারে আমরা সমস্ত কিছু চেঞ্জ করে দেবো? আমরা আশাবাদী ছিলাম। ঠিক 21-এর যে শিক্ষা আমরা পেয়েছিলাম, 26-এর বাতাবরণ দেখে মনে হচ্ছিল এবার আমরা পজিটিভলি ক্ষমতায় আসবো। তো সেই পজিটিভ মানসিকতা নিয়ে যখন কাজে নেমেছিলাম, আর মানুষের যে স্বতঃস্ফূর্ততা ছিল, মানে একটা মানুষ হাত দেখালেও কিভাবে হাত দেখাচ্ছে সেটা বোঝা যায়। হ্যাঁ, শরীরী ভাষা যেটাকে বলে রেসপন্স। তো এটা দেখে আরো আশাবাদী ছিলাম যে এবারে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় নিশ্চিত আসবে। আর মাদের চোখে এবং মেয়েদের চোখে জল, এটা একটা বিরাট ব্যাপার। বিভিন্ন ধরুন 21 থেকে 26 যেভাবে অপশাসন, দুর্নীতি, সর্বক্ষেত্রে কাটমানি, মানুষ পরিত্রাণ চাইছিল যে মানে এই সরকার যেন আর রিপিটেডলি না আসে, এবং সেই ব্যবস্থাটাই মানুষই করে দিয়েছে, মানুষই করেছে। এবং নির্বাচন এই জয় মানুষের জয়, একদম। এখানে ভারতীয় জনতা পার্টি সহযোগী ছিল, ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি যদি জয় কাউরির হয়, পশ্চিমবঙ্গ মানুষের জয়, এবং এটা এক বাক্যে মানতে হবে, এক বাক্যে সবাইকে মানতে হবে। মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছিল ইলেকশন কমিশন। তার ইলেকশন কমিশন বুঝতে পেরেছিল এখানে ভোট হয় না, তো ইলেকশন কমিশন সেই জায়গাটা অ্যাসুরেন্স দিয়েছিল মানুষকে, ভরসা দিয়েছিল, মানুষকে বুথ অবধি পৌঁছে দেব, ভোট আপনি দেবেন। সেই সিকিউরিটি, নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই ইলেকশন কমিশন করেছিলেন। তো মানুষ পরিত্রাণ চেয়েছিল, মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, মানুষই এখানকার পট পরিবর্তন করেছে। ঠিক। জানুয়ারিতে জেলার সভাপতি হিসেবে আপনার দায়িত্বভার গ্রহণ করা 2026, এবং মার্চেই কার্যত সাফল্য, মেতে আমরা সেই সাফল্য আরও দেখলাম।
তো এই রেসিপিটা কি ছিল একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, যে এই সাফল্যের মূল দেখুন, কারণ কি? ভারতীয় জনতা পার্টির একা কাউরি সাফল্য হয় না। ঠিক। ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, রেজিমেন্টেড রেজিমেন্ট দল, একা কাউরির কৃতিত্ব হয় না। ঠিক। বিষয় বলতে পারেন যে আমার সভাপতি আমাকে দায়িত্ব দিয়েছিল, সেই কালীন হয়তো দল ক্ষমতায় এসেছে, বীরভূমে একটা ভালো ফল করেছে। কিন্তু এটা আমার মনে হয় যে বিগত দিনে যারা বীরভূমের বুকে সভাপতিত্ব করেছেন, প্রথম দিন থেকে যারা বুথের কার্যকর্তারা কোনো কিছু না পেয়ে, মানে পশ্চিমবাংলার রাজনীতি আমি কি পাবো আর আমার কি হবে, সেই চিন্তা না করে যারা বুথ স্তরের কার্যকর্তা, যারা কোনো কিছুর পরোয়া না করে প্রত্যেকটা ভোটে নিজের জীবনকে বাজি রেখে, পরিবারকে বাজি রেখে যারা ভোটের দিনে বুথটাকে টিকিয়ে রেখেছিল, জয় তাদের। এবং যারা আমাদের পূর্বতন সভাপতিরা ছিলেন তারা সংগঠনকে সাজিয়েছিলেন। আমি ব্যাপারটা এখানে নেই, আমি তো 3 মাস 4 মাসের জন্য এসেছি। বিষয়টা হচ্ছে আমাদের যারা পূর্বতন সভাপতি ছিলেন, কৃতিত্ব যদি দিতে হয় ওনাদিকে দিতে হবে। আর সত্যি যদি কৃতিত্ব পাওয়ার কেউ যোগ্য থাকে, বীরভূমের যে সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টির পতাকা ওড়ে, বুথ সভাপতি আছেন, বুথের কার্যকর্তা আছে, কৃতিত্ব ওদের। এখানে আমার কোনো বিষয় নেই। আমাকে দল দায়িত্ব দিয়েছিল 3 মাসের মধ্যে এত বড় সাফল্য কাউরির পক্ষে সম্ভব নয়। আমাদের জেলায় একটা মানে কার্যত শ্রুত বাক্য হয়ে উঠেছিল যে কেষ্টদা তো মিথ, এবং তার বিরুদ্ধে আপনি যখন দায়িত্ব পেলেন, যখন কেষ্টদার জেল ফেরত এবং তারপরে যখন আপনি মার্চে দায়িত্ব পেলেন, বীরভূমের আপনাকে আগামী দিনে নৌকা চালিয়ে নিয়ে যেতে হবে, এবং এরকম একটা ভয়ঙ্কর বাঘ ইত্যাদি শব্দগুলো আমরা তথাকথিত শুনতাম। তো এই যে তথাকথিত বাঘের ডেরায় যে আপনাকে ঢুকে কার্যত আগামী দিনের যে রাজমুকুট ছিনিয়ে আনতে হয়েছে, তো তখন কি একটু ভয় টয় করেছিল নাকি? এখন বরাবরই বিপরীত স্রোতে হাঁটা আমার একটা ক্যারেক্টার। ঠিক। এটা আজকের নয়, যখন ছাত্র পরিষদের রমরমা বাজার সাহিত্য কলেজে, সেখানেও দাঁড়িয়ে আমি জিতেছি। ঠিক। আমার কলেজ থেকে। তো এটা কোনো নতুন বিষয় নয়। আর এই ধরনের যারা বাঘ ভাল্লুক বিড়াল সব বলে, এগুলো মিডিয়ার কথাবার্তা, আর প্রশাসনিক ক্ষমতাটাকে কাজে লাগিয়ে এসব করেছে, মানে হাই সিকিউরিটি। হ্যাঁ, আজকে দেখুন আমিও সভাপতি, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমার পিছনে 10টা কেউ কোনো মানে আমরা জেড প্লাস জেড ওয়াই সব নেই, ওয়াই এক্স জেড কিছু নেই। আমাদের প্রয়োজনও পড়বে না আগামী দিনেও। আপনার সিকিউরিটি তো মানুষ, আমাদের প্রয়োজন কোনোদিন পরেও নেই, আর আগামী তো পড়বেও না। কেন পড়বে না? আমরা যদি অনৈতিক কাজ করি তাহলে নিশ্চিতভাবে ও পড়বে। তখন মোহ এসে আপনাকে যুক্ত হবে, আর তার সঙ্গে এটা ওনাদের একটা প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়েছিল। তো স্বাভাবিকভাবে কিছু মিডিয়া ছিল যে তারা তাদেরকে আরো বড় হাইলাইট করেছে, বাঘ ভাল্লুক এসব বলেছে। তাহলে কোনো ভয় টয় করেনি? আমাদের ওসব কোনো ভয় ছোট থেকে কাউরির নেই। যারা বিজেপি করে তাদের কোনো ভয় নেই, শুধু আমার নয়, এটা নরমাল বুথ স্তরের যে বুথের কার্যকর্তা তারও ভয় নেই। যদি ভয় থাকতো, মানে চোখে চোখ রেখে লড়াই, চোখে চোখ রেখে আমরা সেইভাবেই বড় হয়েছি। সম্মুখ সোজা সাপটা যা হবে সামনাসামনি। ঠিক। সব কোনো আমাদের ওসব কোনো ভয়ের কোনো বিষয় নেই। ফলে ভয়ের কোনো এখানে ব্যাপারও ছিল না, আপনি লড়ে গেছেন। আমি আবারও যে আমি একা নয়, আমাদের যারা বুথ স্তরের কার্যকর্তা তাদের তো পাওয়ার কিছু নেই, তো তারাও তো চোখে চোখ রেখে লড়াই করেছে। স্বাভাবিকভাবে আমরা যারা বিজেপি করি, যারা রাষ্ট্রবাদী দল করি, যাদের আমাদের দেশকে প্রথমে রাখি, তাদের ভয় বলে কিছু থাকবে না, নেই। মানে দেশই সর্বোপরি। ঠিক। আপনি কি মনে করেন এই যে জনাদেশ, মানে যেটা এবারে ভোটের রেজাল্ট হলো, সেটা আপনার পক্ষে নাকি তৃণমূলের বিরুদ্ধে, যেমনটা 2011 সালে বামেদের হারিয়ে তৃণমূল ক্ষমতায় এসেছিল? দেখুন, এটা একদমই বাস্তব যদি বলতে হয়, এটা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। ঠিক। আমি আবারও বলছি, মানুষ পরিত্রাণ চেয়েছিল, মানুষ আজকে স্বাধীন হয়েছে। 1947 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু মানুষ স্বাধীন হয়নি। পশ্চিমবাংলার বুকে রাষ্ট্রবাদী সরকার এই প্রথম, এবং ডবল ইঞ্জিন সরকার বিধানচন্দ্র রায়ের পর যদি কোনো সরকার হয় সেটা এটা। ঠিক। তো মানুষ চেয়েছিল যে ডবল ইঞ্জিন সরকারের কি কাজ হয়, আর এটা মানুষের জয়, মানুষ পরিত্রাণ চেয়েছিল। এবং মানুষ চেয়েছিল বলে এদেরকে সরিয়ে দিয়েছে, মানুষ চেয়েছিল সরিয়ে, এবং খুব নীরব থেকে কাজটি করে, একদম নীরব দর্শকের ভূমিকায়, সাইলেন্স ভোট, একদম সাইলেন্স ভোট।
আচ্ছা, এই যে যখন এতটা চুপ, চারিদিকে একটা দমবন্ধ অবস্থা, ভোট হয়ে গেল, লাস্ট কলকাতার দিকে যখন সাউথে ভোট হলো, তখন আপনাদের কিরম মনে হচ্ছিল যে এত মানুষ চুপ কেন? এটাই তো সাফল্যের চাবিকাঠি। বিপ্লব আসার আগে ধরুন যদি কোনো ঝড় বৃষ্টি হয়, হ্যাঁ, কালো মেঘ করতে কিন্তু নিশ্চুপ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যাদের ক্ষেত্রে পজিটিভ তারা সেরকমভাবে বুঝেছে, আর যাদের নেগেটিভ তারা অন্যরকম বুঝেছে। তারাও আশাবাদী ছিল, তারা আশাবাদী ছিল যে আমাদের পক্ষেও হয়তো ঝড় আসতে পারে। অনেকে বড় বড় ডায়লগও দিয়ে রেখেছিল, এই দিয়ে এক সাইডটা নাকি কামিয়ে দেবে, এরকমও বলেছিল। হ্যাঁ হ্যাঁ, যদি এত কমে সিট কমে যায়। যাই হোক, কমাতে আর হয়নি, কারণ ওটা ভোটের কথা বলে উনি পরবর্তীকালে উইথড্র করেছেন, সেটাও আমরা শুনেছি সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, ওটা ভোটের সময় বলেছিলেন হয়তো, মানে ভোটের বাজার গরম করার জন্য কথা এগুলো। আপনার পাশের জেলা বা আমাদের বীরভূমের পাশেই রয়েছে বর্ধমানের একটা বৃহৎ অংশ, এবং দক্ষিণ বর্ধমানে এমন কিছু জায়গায় বিজেপি এবারে জিতেছে, কার্যত সেখানে সংগঠন সেভাবে ছিল না, খুবই কম সংখ্যক, কিন্তু তবুও জিতেছে। এই সাফল্যের চাবিকাঠি কাকে মনে হয় বা কারা? যেখানে সংগঠন নাই সেখানেও আমি জিতছি। বীরভূম জেলাতেও এমন বুথ আছে যেখানে হয়তো ভারতীয় জনতা পার্টি বুথ সভাপতি পর্যন্ত করতে পারেননি। ঠিক, সে জায়গাতেও যদি ভোটের নিরিখে দেখেন যে ভারতীয় জনতা পার্টি 1 নম্বর। তো মানুষ চেয়েছে এই পরিবর্তন। ভারতীয় জনতা পার্টি একটা দল যে তৃণমূলের সাথে লড়াই করেছে, একদম মানুষকে ভরসা দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এলে সার্বিক বিকাশ ঘটবে, বিকশিত পশ্চিমবঙ্গ হবে। তো যেন মানুষ নিশ্চিত করেছে যে না, বিজেপিকে একবার সুযোগ দেওয়া হোক, সেজন্য মানুষ ভোট দিয়েছে। এবং এই জয়, এই সমস্ত যে বর্ধমান বলছেন, বর্ধমানে একটা অংশ সংগঠনের অবস্থা খারাপ ছিল, স্বাভাবিক আছে। তো যেহেতু তৃণমূলের সঙ্গে অনেক অত্যাচার অন্যায় করেছে, মানুষ ভয়ে করতে পারে, এবং 21-এর পরে আরো অত্যাচার করেছে। এই ধরনের হাউসগ্রাম বলুন, কেতুগ্রাম বলুন, মঙ্গলকোট বলুন, আমি নিজেও গেছি ভোট প্রচারে এবারে মানে আমাদের ভোটের সঙ্গে আপনাকে এগুলো দায়িত্ব ছিল। আমি কেতুগ্রাম, আমাদের ভোট হয়ে যাওয়ার পর আমি কেতুগ্রাম গেছিলাম, তো ওখানে দেখেছি পরিস্থিতি। মানে সে তখন বোঝাই যায়নি যে ওখান থেকেও যে ফল ভালো হতে পারে। আমিও বুঝতে পারিনি যে ওখানে যে পরিস্থিতি গিয়ে দেখলাম যে একদমই, কিন্তু মানুষের যে চাপা যে বিষয়টা ছিল সেটা ওখানেও আমরা বুঝতে পেরেছিলাম। 2-4টে আমরাও সভা সমিতি করেছি, তো ওখানে বুঝলাম। তো এত অত্যাচার করেছে মানুষ, সামনাসামনি কিছু বলতে পারেনি। আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, এই যে ধরুন আপনার যে সংগঠন করার দায়িত্ব রয়েছে, বিভিন্ন দলীয় যে সমস্যা আছে সেগুলো নিয়ে মিটিং করা, করা, এবার বলুন যে আপনি সংগঠনকে মজবুত করতে গেলে আপনার তো একটা স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অবশ্য সব জায়গায় ওপেন করার বিষয় না, স্ট্র্যাটেজি স্তরেই থাকে। তবুও আমরা জানতে চাইবো আপনার কাছে যে ধরুন আমরা বলি দলের সম্পদ হচ্ছে আমার কর্মীরা, একদম বুথ লেভেলের কর্মী হোক, নিচু স্তরের কর্মী। তো আপনি যখন দায়িত্ব পেলেন দলকে, এই মুহূর্তে বীরভূমের সংগঠনকে আপনাকে মজবুত করার দায়িত্বও রয়েছে আপনাকে, আপনি কিভাবে ভাবছেন যে সংগঠনকে একটা আগামী দিনে শক্তিশালী রূপ দিতে হবে? মানে নিচু স্তরের কর্মীদেরকে আরও বেশি করে গুরুত্ব দেওয়া, নাকি যে পরামর্শ রাজ্য বা দিল্লি থেকে আসবে সেগুলো শুধুমাত্র পাস করে দেওয়া, আপনি কোনটায় গুরুত্ব দেবেন? প্রথমত ভারতীয় জনতা পার্টি উচ্চ নেতৃত্বের কথা অনুসরণ করে নিচ পর্যন্ত যায়। ঠিক, আমার মত এখানে খাটবে না। পার্টি যেভাবে নির্দেশ দেবে, গাইডলাইন দেবে, পার্টি সেই গতিতেই চলবে। এখানে একার কোনো ডিসিশনের কোনো জায়গা নেই, এবং একার দ্বারা কিছু সম্ভব, একার দ্বারা কোনো সম্ভব নয়। আমাদের টিম ওয়ার্ক, যেখানে যেমন টিম ওয়ার্ক সাকসেস হয়, সে সমস্ত ক্ষেত্রে, শুধু রাজনীতির ক্ষেত্রে নয়। একটা টিম যদি শক্ত থাকে তো স্বাভাবিকভাবে সেই টিম ওয়ার্ক যদি ঠিক থাকে, নিজেদের মধ্যে সমন্বয় ঠিক থাকে, তো স্বাভাবিকভাবে সংগঠন সেইভাবেই সাজবে। এবং আমরা তো দেখি জেতার পরে সাঁইথিয়া, সিউড়ি, বিভিন্ন জায়গায় দীনদয়াল উপাধ্যায় আপনাদের শিবির করছেন, রাজনৈতিকভাবে শিক্ষিত করার চেষ্টা চলছেন, আগামী দিনের বিষয় আপনি তুলছেন, সেগুলোও তো দেখলাম। না, আমাদের রাজ্যে এখন সমগ্র পশ্চিমবাংলাতেই প্রশিক্ষণ শিবির চলছে, ঠিক মণ্ডল স্তরে। আগে মণ্ডল স্তরে একদিনের, এই প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা রাজনৈতিক মানে বিজেপি কর্মী আছে তাদেরকে আরও রাজনীতি সম্পর্কে উৎসাহিত এবং শিক্ষিত করা, যে বিজেপি কি, আচ্ছা বিজেপি করা যায়, বিজেপি সবাই করতে পারে। এখানে কি যারা শুধুমাত্র মেম্বার বিজেপির তারাই কি শিবিরে যেতে পারবে না? সাধারণ মানুষ যারা সিলেক্টেড সাধারণ মানুষ, সেই মণ্ডলের মণ্ডল সভাপতি ঠিক করলে সেই মানুষ যেতে পারবে, সাধারণ মানুষও যেতে পারে। হ্যাঁ, বিজেপি করা আর বিজেপি হওয়া
দুটো এক দুটোর জিনিস মধ্যে আকাশ বিস্তর পার্থক্য। বিজেপি করতে তো সবাই পারে, ঠিক। রাস্তায় মিছিল যাচ্ছে বিজেপির পতাকা নিয়ে আমি বিজেপি করতে লাগলাম, মিছিল না করেও বাড়ি থেকেও সাপোর্ট করা যায়। ঠিক। কিন্তু বিজেপি হওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বর্গের মাধ্যম দিয়ে যে আপনি বিজেপি হন, বিজেপিকে বুঝুন। বিজেপি শুধু ভোট ব্যাংকের রাজনীতি বা ভোটে হারা জেতার রাজনীতি নয়। ঠিক। বিজেপি 1980 সাল থেকে তৈরি, এখন 2026। ঠিক। রাজনীতি, ভোটের রাজনীতিতে একটা পার্ট, সেইটা বাদ দিয়েও বিজেপি প্রত্যেক দিন, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে প্রত্যেকটা দিন জনকল্যাণমূলক সমাজসেবামূলক কাজ করে। বিজেপি হতে হবে, বিজেপি করাটা অন্য জিনিস, আর বিজেপি হওয়াটা অন্য জিনিস। সেই হওয়ার জন্য বর্গ, মানে আগামী দিনের আরো সোলজার তৈরি করা, আগামী দিনে সোলজার তৈরি করা এবং আগামী দিনে আমাদের দলটাকে আরো মানুষের কাছে নিয়ে যাওয়া। এবং সরকারে এসছি, আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য কি হওয়া উচিত, দায়বদ্ধতা দুটোই গুরুত্বপূর্ণ, দায় এবং দায়বদ্ধতা, এবং সেই শিক্ষাটাই এই শিবিরগুলো থেকে শেখানো হয়। একদম মানুষের জন্য আরো ভালো কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। এই যে বিজেপি যে এত ভালো, তৃণমূল যে বিজেপি যে এত ভালো ফল করলো আর তৃণমূল এত খারাপ ফল করলো, তত্ত্ব কোনটা মনে হচ্ছে যে বিজেপির ভালো ফলের কারণ কি? আবার তৃণমূলের দুর্নীতি? তো একটাই বিষয়, যে তৃণমূলের যে অপশাসন, দুর্নীতি, কাটমানি, একদম সন্ত্রাসের পরিবেশ, মানুষের বাক স্বাধীনতা হারিয়ে গেছিল। একটা কেউ ফেসবুকে লাইক করলে তাকে পার্টি অফিসে ডেকে তাকে থ্রেট কালচার করা হতো। মানুষ এইগুলো থেকে পরিত্রাণ চেয়েছে, একদম মানুষ স্বাধীনভাবে বাঁচতে চেয়েছে। তো মানুষ এখন স্বাধীন হয়েছে, এখন ওই কালচারের মধ্যে আবার একটা স্বাধীনতা হলো, মানুষের, পশ্চিমবাংলার মানুষের স্বাধীনতা হয়েছে এতদিন পর 1947 সালের পর। সেই স্বাধীনতাটাই মানুষ উপভোগ করছে, মানে এটা আগামী দিনেও উপভোগ করেই যাবে। মানে আজ আর রাস্তায় জয় শ্রীরাম বা সিয়ারাম বলতে কোনো অসুবিধা থাকবে না, কোনো দ্বিধাবোধ নেই, আজকে আর মাপবে না যে এই লোকটা রাম বলছে না। এইটা দরকার ছিল, একদম দরকার ছিল। মানে খোলা বাতাস নেওয়ার একটা পরিবেশ, সেটা এখন বিরাজ করছে। একদম। বিজেপি ওয়াশিং মেশিন বলে তৃণমূল যেটা বলতো, যেটা বিজেপি ওয়াশিং মেশিন, এবং তাতে প্রমাণ দেখেছে যে অনেক কর্মী সেখানে নাকি শুদ্ধ হয়ে যায়। আপনি কি এটা মানেন? বিজেপি ওয়াশিং মেশিন কিনা আমার জানা নাই, কিন্তু বিজেপির যে পরিবার, সেই পরিবারে শুদ্ধিকরণ বলে একটা জিনিস আছে। ঠিক। আমি যে পরিবেশে মানুষ হব, সেই পরিবেশের গুণাবলী আমার মধ্যে থাকবে একদম, এবং অন্তত কিছু হলেও যারা গুণ ম্যাচ করে। আর দ্বিতীয় বিষয় যে চোরের কিডনি ট্রান্সপ্ল্যান্টেও একটা গুরুত্বপূর্ণ, এই ম্যাচটাই জরুরি। চোরের সঙ্গে থাকলে চোরই বলবে, ঠিক। আর ভালো, যদি ভালো লোকের সঙ্গে থাকি তো ভালো লোক বলবে, বিষয় এটা পরিষ্কার। আপনাকে পরশুদিন আমি একটা ইন্টারভিউ দিতে দেখেছি সাঁইথিয়াতে, এই বালি ইস্যুতে। তো আপনি সেখানে বললেন যারা আবাস যোজনার জন্য বাড়ি করবেন তাদের 1500 টাকায় বালি দেওয়া হবে। আপনি 1500 টাকা বলছেন, আমাদের মন্ত্রী ময়ূরেশ্বরের বিধায়ক উনি বলছেন 3000 টাকা। এই যে মানুষ কনফিউশন আছে, আপনি এত সস্তায় কী করে ব্যবস্থা করবেন, উনি 3000 টাকা বলছেন, এটা কি করে সম্ভব? মানে একটা কি নির্দিষ্ট করা যায় না? এটা পাইলট প্রজেক্টের আন্ডারে। হ্যাঁ, এগুলো তো পাইলট প্রজেক্ট রাজনগর। আমাদের ভোটের আগে থেকেই আমরা ডিএম সাহেবকে একটা পিটিশন দিয়েছিলাম যে বালির মূল্যটা নিয়ন্ত্রণ হোক, যেহেতু বীরভূম থেকেই বালি বাইরে যাচ্ছে। ঠিক। তো স্বাভাবিকভাবে মানুষ ও বীরভূমের মানুষের প্রথম দাবি থাকা উচিত বা ছিল যে আমরা যেন কিছু সুবিধা পাই। মানে আমার ঘর থেকে 500 মিটার দূরে নদী, আমাকে যদি 10,000 টাকা দিয়ে বালি কিনতে হয়, আর কলকাতার লোককেও যদি 10,000 দিবে, তাহলে কলকাতার লোকের সঙ্গে আমার পাশের বাড়ি বন্যাটা হলে তো আমি খাই, একদমই তাই, জলটা তো আমার বাড়িতে ঢোকে। তো সেই জন্য ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার একটা দাবি ছিল, এবং মানে আঞ্চলিকভাবে একটু সস্তায় দেওয়া হয়। তো তারপরে আমাদের দলের যে সকল এমএলএ এবং মন্ত্রী যারা হয়েছেন, সম্মানীয় জগন্নাথ দা বিষয়টা আরো গুরুত্ব সহকারে দেখেছেন। ঠিক। তো তারপরে রাজনগর ব্লকে 1500 টাকা মূল্যের বালি শুরু হয়েছে পাইলট প্রজেক্টের মাধ্যমে। তো আস্তে আস্তে সমস্ত ব্লকেই হবে হয়তো একসাথে। এবং এখন তো বর্ষার সময় বালি তোলা তো বন্ধই হয়ে যাবে, বালি ধরুন আর বন্ধই হয়ে যাবে বর্ষার সময়। তো স্বাভাবিকভাবে এখন ময়ূরেশ্বরে যে সকল ভিতর দিকে আছে, অনেক গ্রাম আছে। ঠিক। তো এই বিষয়টা আমার নজরেও এসেছে, আমিও দেখেছি, না দেখা নয়।
তো এখন এগুলো কোনো এমএলএ বা ডিএম অ্যাকচুয়ালি ওটা প্রশাসনের দেখার বিষয়। হ্যাঁ, আপনারা প্রস্তাব পাঠাতে আমরা পারেন, প্রস্তাব কিন্তু দিয়েছি। ইমপ্লিমেন্ট তো ওনারাই করবে। কিন্তু রেটটা তো আমরা বাঁধবো না, না 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 না, তা তো করাই রেটটা তো যাবে না। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে যারা আধিকারিক আছেন, রেটটা ওনাদের দেখার বিষয়। ঠিকই তো, মানুষ তো ঠিকই বলবে এক জায়গায় 3,000, এক জায়গায় 1,500। হ্যাঁ, এটা তো একটা কেমন দ্বিচারিত হয়ে যাচ্ছে না? 100% হচ্ছে। এবং এইটাই তো মানে মানুষই তো আগামী দিনে প্রশ্ন তুলবে যে একদম আপনি তুলবে। একটা কথা বলছেন, উনি এক কথা বলছেন, এটা তো একটা একটা সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই। এটা তো আপনার কাছে কি এই প্রশ্নটা আমি হলে এসছে? আমি তুলছি, মানে আপনার কাছে এই প্রশ্নটা এসছে? এসেছে না, আমারই তো কেমন কেমন লাগছে যে এখানে 3,000, এখানে 1,500। হাফ আর পরে ডবল। হ্যাঁ, তো এটা কি করে হলো আমার জানা নেই বিষয়টা। তো বাকি আমি কথা বলেছি, তো আপনারা প্রস্তাব পাঠিয়েছেন, আগামী দিনে যাবে এক হবে না, শর্ট আউট হয়ে যাবে আর কি। যে যা ব্লক আছে বীরভূম জেলায়, প্রশাসনিক ব্লক, সমস্ত জায়গায় এক হওয়া উচিত। হ্যাঁ, একটা কমন ফ্যাক্টর তো আসতেই একটা হবে। কমন ফ্যাক্টর আসা, মানে এই একই জিনিস এখানে 1.5 এখানে 3 এটা পাওয়া হওয়া যাচ্ছে, উচিত। তো স্বাভাবিক এটা হওয়া উচিত common। নয়। আশা করি যারা আছেন তারা ভাবছেন বিষয়টা। আর বলছি, শাসকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আত্মতুষ্টি, মানে খুশি হওয়া নিজে নিজেই। সব মানুষই চায় যে তার সুনাম হোক, খুশি হব, আনন্দিত হব। মাত্র 2 মাস বয়স হলো আপনাদের সরকারের, আত্মতুষ্টি কি আপনাদের মধ্যে আসছেন? আরও উৎসাহ পাচ্ছেন, প্রচুর কাজ করতে হবে? আরো দায়িত্ব বেড়ে গেছে, আত্মতুষ্টির বিষয় কোনো জায়গা নেই, কোনো জায়গায় মানে এখন আতুর কাটলো সবে। এই সবে আতুর কেটেছে। আর যেভাবে মানুষের এক্সপেকটেশন থাকাটাই স্বাভাবিক। স্বাভাবিক, এটাই তো চেয়েছিল দীর্ঘ মানুষ। 34 বছর আর দীর্ঘ 15 বছরে মানুষের তো কোনো কাজ হয়নি। এক পক্ষ যারা রাজনীতি করতেন তাদের আত্মীয় পরিজনের সমস্ত আত্মতুষ্টি হয়েছে, ঠিক সাধারণ মানুষের কোনো আত্মতুষ্টি হয় না, পরিবারের তো শুধু এখন business আমাদের হয়েছে। দায় এবং দায়িত্ব দুটোই বড় জিনিস সামনে, চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে যবে কাটিয়ে উঠতে পারবো, আমাদের দল বা সরকার যবে কাটিয়ে উঠতে পারবে, সেদিন আত্মতুষ্টি হবে। তার মানে আজকে এখন আত্মতুষ্টি আত্মতুষ্টির হওয়ার কোনো জায়গা নেই। এবং সেটাকে প্রত্যেক মধ্যে চর্চা করতে হবে। প্রত্যেক চর্চা এবং পুরো চ্যালেঞ্জ। আচ্ছা, এরকম আত্মতুষ্টি কখনো কখনো স্বপ্নে বা অবচেতন মনে আসছে যে আমরা স্বপ্নে তো আমার ভয় চলে আসছে মাঝে মধ্যে। কেন কেন? মানে এত expectation এক্সপেকটেশন কিভাবে আমরা পূরণ করব? মানে রাত্রেবেলা হঠাৎ ঘুমিয়ে যাচ্ছে, রাতে তো ঘুমিয়েও ভাঙছেও, এবং অনেক অনেক দিন তো ঘুমাতে ঘুমাতে অনেক ঘুম থেকে উঠে রাত্রি- বসছেন। অনেক রাত্রিও হয়ে যাচ্ছে এই চিন্তা করতে করতে। আত্মতুষ্টি তো পরের কথা। পরের কথা, এখন মানুষের যে সারা আছে সেই সারাটাকে কিভাবে আমরা তাদেরকে স্যাটিসফ্যাকশন দেবো, মানে তাদেরকে আত্মতুষ্টি দেবো। হ্যাঁ, একটা জিনিস আপনাকে একটু বলি যে এই যে তৃণমূলের মধ্যে যে দফায় দফায় ভাঙন হচ্ছে, যদিও এটা আপনার প্রশ্নের ব্যাপার না, ওটা ওদের দলীয় সিদ্ধান্ত। এবং তৃণমূল এখন দুভাগে বিভক্ত, একটা ঋতব্রত তৃণমূল আর একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, সেটা আমরা নিউজে সব জায়গায় দেখছি। এবং ঋতব্রত তৃণমূল শিবিরে প্রত্যেক দিন ভিড় বাড়ছে। আজকেও মদন মিত্র খানিকটা দেখলাম যে ওনাদের মানে কালীঘাট থেকে একটু দূরত্ব মেনটেন করছে, 2 দিন ধরে নাকি যায়নি। তো হয়তো কাল হয়তো ঋতব্রত তৃণমূলে যোগ দিতে পারে, এটা আমার মনে হচ্ছে। তো এই যে ভাঙন, এটাকে আপনারা কীভাবে দেখছেন? এটা আপনাদের দেখারও কথা নয়, কিন্তু তৃণমূল কংগ্রেস ওয়ান ম্যান আর্মি পার্টি। শুধু তৃণমূল বলে নয়, ভারতবর্ষের রাজনীতিতে যারা ওয়ান ম্যান আর্মি পার্টি, তাদের এই দশাই হয়। ক্ষমতা ভোগ করেছে, ক্ষমতা অপব্যবহার করেছে, তাসের ঘরের মতো ভেঙে গেছে। তো এটাই হওয়া উচিত। 21 সালের পরে তো অনেকে বলেছিল বিজেপি ঝান্ডা ধরার লোক থাকবে না। লোক থাকবে না, এবারে যদি বিজেপি হেরে যায় তাহলে কলকাতার পার্টি হয়ে যাবে, এবারে যেটা এবারও বলেছিল। ঠিক, কিন্তু বিজেপি 1980 সালের তৈরি, অর্থাৎ স্বাভাবিকভাবেই, এবং এখন সর্বভারতব্যাপী, সর্বভারতব্যাপী স্টেট বাকি, স্টেট বাদ দিয়ে, সেটাও আশা করি হয়তো তার জন্য প্ল্যানিং চলছে, হয়তো হয়ে যাবে। সেটাই তো। এই যে ওদের যেটা পরিবর্তন বা দিন দিন ক্ষয়িষ্ণু ব্যাপার, ওটা ওদের নিজস্ব ব্যাপার, ওদের নিজস্ব, এটাই হওয়ার ছিল, এটাই হওয়ার কথা। এটা হওয়ার ছিল। ওটা সম্মানীয় আমাদের প্রদেশ সভাপতি শ্রমিক দা তো বরাবর ইলেকশনের আগে আগে বলে, তৃণমূল নেই, তৃণমূল থাকবে না, তৃণমূল আর ফিরে আসবে না। এই যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল দুটো শব্দ আমরা দেখি, আপনাকে এটা কেমন লাগে শুনে? না, তৃণমূল, ভালো খারাপের কি আছে? মানে তৃণমূলেই আছে, তৃণমূল মানে ওরা ভালো খারাপ ওদের নিজস্ব ব্যাপার। নিজস্ব ব্যাপার, ভালো খারাপের কোনো বিষয় নাই। তৃণমূল একটা অন্য রাজনৈতিক দল, তো স্বাভাবিকভাবে আমরা একটা অন্য রাজনৈতিক দলে বিলং করি, তো রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তৃণমূল। এটা তো মানে থাকবেই। ছোট থেকে তো আপনি আরএসএস ঘরানার মানুষ বললেনই, তো এই যে পরে এবিভিপি বা শেষে বিজেপি, এখন এই মুহূর্তে যদি আপনার যে দায়িত্ব পালন চলছে, এক্ষেত্রে কি
সবারই কথা শুনে কাজ করতে হয়, না আমাদের যা নির্দেশ বড়রা পাঠান সেগুলোকেই অনুযায়ী আপনাদের কাজকর্ম চলছে? আমাদের দেখুন, আমাদের একটা বিচার পরিবার, সে RSS বলুন, আর ABP বলুন, আর BMSC বলুন, সবাই হচ্ছে আমাদের বিচার পরিবার। মানে সবারই কথা শুনতেও হয়, ঠিক। আর শোনাটা উচিত। আর যে ভালো শোনে সেই ভালো বলতে পারে এবং সেই দায়িত্ব পালন কথা করতে শোনা পারে। উচিত। আমরা বিভিন্ন জায়গায় দেখছি, যেমন সিউড়ি আদালত বলুন, বোলপুরে দেখছি, বীরভূমের স্টোরিতে বলছি, বা রাজ্যের বিভিন্ন জায়গায় আজকাল একটা বেশ থেরাপি চলছে, ডিম থেরাপি, এবং অনেকে এটা উপভোগ করছে। এটাতে রক্তপাত ঘটছে না, কিন্তু আত্মসম্মানে বিরাট লাগছে। আপনি এই থেরাপি নিয়ে কি বলবেন? তখন প্রথমত ভারতীয় জনতা পার্টি এই থেরাপি সংস্কৃতিতে বিশ্বাসী করে না। ঠিক। এবং যারা করছে তারা আদৌ বিজেপি কিনা সন্দেহ আছে। বিজেপি কিনা সন্দেহ আছে। এখন দেখুন, যে বিজেপির যে উত্তরীয়, সেটা বাজারে কিনতে পাওয়া যায়, অ্যাভেলেবেল। বিজেপির ঝান্ডা রাস্তায় লাগানো থাকে, ঠিক, সেটাও অ্যাভেলেবেল। খুলে নিয়ে গেলেই হলো। তো এখন খুলে নিয়ে গিয়ে বাজারে কিনে নিয়ে তার ব্যক্তিগত রাগ তাকে মেটাচ্ছে কিনা, তার দায়িত্ব তো দল বিজেপি নেবে না। বিজেপির এটা সংস্কৃতির মধ্যে পড়ে না। আচ্ছা, আরেকটা আমরা দেখলাম যে 4 তারিখে ফলের পর বিভিন্ন জায়গায় ছোটোখাটো কিছু ঘটনা হয়েছে। যারা তৎকাল বিজেপি বা পরিযায়ী বিজেপি, যারা হঠাৎ করে একটা ঝান্ডা, যেটা আপনি বলছিলেন, বা মাথায় একটা গেরুয়া ফেট্টি বেঁধে নিজেদের রাগ বা রোষ মেটাতে বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ চালিয়েছে। পরের দিন আমরা দেখলাম জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে নেমে বিভিন্ন গ্রামে গেলেন, এমনকি সংখ্যালঘু মানুষদেরকে রক্ষা করার চেষ্টা করা হলো। তার বক্তব্য হচ্ছে, যেটা ওরা করেছে সেটা আমরা করতে পারি না, আমাদের কাজ হচ্ছে সকলকে নিয়ে চলা, সবকা বিকাশ সবকা সাথ। তো এই যে পরিযায়ী বিজেপি, তৎকাল বিজেপি, এগুলোকে আপনারা কি করে চিহ্নিত করছেন এবং এদেরকে নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, এই জন্যই প্রথম আমরা কিছু করি সাংগঠনিক স্তরে, সব ছাড়া ছিল। ঠিক। এবার আস্তে আস্তে এবার ছাঁকা হবে। তো সেই জন্যই বর্গ শুরু হয়েছে, প্রত্যেকটা মণ্ডলে বর্গ হচ্ছে, সাংগঠনিক বৈঠক চলছে। ঠিক। তো স্বাভাবিকভাবে আমরা যাদের সাথে এতদিন ধরে রাজনীতিটা করলাম, পার্টিটা করলাম, তাদেরকে তো আমরা চিনি একদম। বুস্তর পর্যন্ত কার্যকর্তাদেরকে তো আমরা চিনি, দেখে এসেছি, তার ডেটা আমাদের কাছে আছে। হ্যাঁ, কিছু ভালো মানুষ, ভালো শিক্ষিত সমাজ যারা রাজনৈতিক ভাবে বিজেপির সঙ্গে জুড়তে চাইছে, তারা আসতে পারে। কিন্তু যে মানুষটি 4 তারিখের সকাল 10টা পর্যন্ত তৃণমূলের ক্যাম্পে তৃণমূলের ঝান্ডা ধরে বসেছিল, ঠিক, তাকে আমরা নেব না। দলের এটা স্ট্যান্ড। হ্যাঁ, কিছু সমাজের অন্য ব্যক্তিবর্গ যারা আছে। আবার এটাও তো প্রশ্ন হতে পারে যে নিচু স্তলার অন্য দল থেকে আসা কর্মীদের জন্য আপাতত বিজেপিতে বন্ধ, কারণ এখনো খোলা হয়নি সংগঠন মানার জন্য, কিন্তু আবার ওপরে 2-1 যারা বড় লেভেল তারা কিন্তু খোলা হচ্ছে। এই প্রশ্নটা আপনাদেরকে ফেস করতে হচ্ছে না? করতে তো হচ্ছে অবশ্যই। দেখুন, উপরে কি বিষয় আছে, কি স্ট্র্যাটেজি, সেটা তো আমরা এখান থেকে বসে সমালোচনা করতে পারি না, বাট আলোচনা করতে পারি। এবং আপনাদের যেটা হচ্ছে রাজ্যসভায় কি আছে, তার কি ট্র্যাজেডি আছে, অমিত শাহজি কি ভাবছেন, মোদিজি কি ভাবছেন, সেই বিষয়টা আমাদের মধ্যে পড়ে না। ক্ষেত্রে এর কি ইমপ্যাক্ট আছে, হ্যাঁ, কি আছে না আছে, এগুলো আমাদের বিষয়ও নয়, আমাদের সাবজেক্টও নয়। আমরা আলোচনাও করতে পারি না, সমালোচনাও করতে পারি না। কিন্তু আপনাদের এই ছোটখাটো প্রশ্ন হচ্ছে যে আমরাও তো ঢুকতে চাই, আমাদেরকে কেন ব্যবস্থা? সেটা তো অনেকেই ফোন করছে, না করা তো কেউ নাই। এবার এটা নর্মাল ব্যাপার। এখন আমাদের সভাপতি সম্মানীয় শ্রমিক দা যেভাবে দল পরিচালনা করছেন, তো স্বাভাবিকভাবে আমাদেরকেও সেইভাবে নিচের স্তরে পরিচালনা করতে হচ্ছে। দলের আদেশ ছাড়া তো আমরা কিছু করতে পারি না, এবং নির্দেশ ছাড়া করতেও পারবেন না, করতেও পারা যাবে না। আচ্ছা, আরেকটা লাস্ট প্রশ্ন বলি। ধরুন আমাদের বীরভূম নিয়ে বরাবরই তৃণমূল আমলে দেখেছি যে এটাকে তৃণমূল মূলত ইনকামের জায়গা তৈরি করেছিল। এখান থেকে কোটি কোটি টাকা উঠেছে, যেটা জানা যায়। সেগুলো কখনো ডিমের প্যাকেটে ভরে সেগুলো কলকাতা পাঠানো হয়েছে, এগুলো খবরে এসেছে, আমরা শুনেছি, এবং বিভিন্ন অভিযোগে এসছে। তো এই হেন বীরভূম পাথরে বালিতে সমৃদ্ধ এবং অনেক টাকার এখানে একটা খেলা অতীতে আমরা দেখেছি, আপনারাও খোলা চোখে দেখেছেন। এখন আপনারা ক্ষমতায় রয়েছেন, আপনাদেরকে অনেক সচেতন থাকতে হবে, এবং এই ধরনের প্রলোভনও হয়তো আসতে পারে। তো সেগুলো নিয়ে কর্মীদেরকে কি করে সচেতন করছেন আপনারা, কিভাবে এগুলো প্রত্যেক মুহূর্তে নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করছেন? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে পাথর নিয়ে আমরা আগে অনেক কিছু শুনতাম, তা এখন পাথর দেখুন, সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, সে সরকার আসার পরেই
পাথরটা কিন্তু পুরোটাই এখন নিয়ন্ত্রিত হচ্ছে সরকারের দ্বারা। রয়্যালটি অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, মানে তো যেটা সেটা, এক বছর হতো মাসে আসছে। সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রীও ওনার স্টেটমেন্টে দিচ্ছেন। একদম একদম। তো স্বাভাবিকভাবে পাথরটা পুরোটাই এখন সরকারের নিয়ন্ত্রণে। বাকি বিষয় থাকলো বালি। বালিটাও যে সমস্ত লিগেল ঘাট সে তো চলবে সেটা কিন্তু সরকার বলেছে যে এগুলো চলবে আইনি পথে। আইনিভাবে। বাকি যেখানে ইলিগেল চলছে আমরাও প্রশাসনকে জানাচ্ছি, আপনাদেরকে খবর হলে আপনারাও জানাচ্ছেন। আমরাও জানাচ্ছি যে এখানে হয়তো এর পারমিট আছে, এই জায়গাটা অন্য জায়গায় কাটছে, দেখুন দেখুন আপনি, ওনারা অ্যাকশন নিচ্ছে। বাকি লিগেল যে বিষয় আছে সেই লিগেলভাবে সরকার পুরোটাই নিয়ন্ত্রণ করবে। ব্যাস। এখানে দলগতভাবে যেটা আমরা দেখে এসেছি 15 বছর ধরে, যেটা মানুষ দেখে এসেছে, সেটা মানুষ আগামী 50 বছরও দেখতে পাবে না। যতদিন আপনারা আছেন পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করবে। সেই জন্য আমরাও নিচু তলার কর্মীদেরকে বলছি, আমরা সংগঠনে জোর দেবো। কারণ আগেকার সরকারের দল আর সরকার এক, কিন্তু এখন ভারতীয় জনতা পার্টির যে সরকার, সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো কাজ দল করবে, দলের মতো কাজ করবে, প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে। তিনটে জিনিস কোনোদিনই এক সূত্রে, তিনটে সমন্বয়ে ভালো কাজ হতে পারে, সমন্বয় হতে পারে, কিন্তু কারো প্রতি কারো কেউকে আদেশ দেবে না, হস্তক্ষেপ থাকবে না। হস্তক্ষেপ থাকবে না। কোথাও ইলিগেল চললে দলগতভাবে আমরা প্রশাসনকে জানাচ্ছি, সরকারকেও জানাচ্ছি যে এই জায়গায় ইলিগেল চলছে। এবং এই সমন্বয়টাই জরুরি, এই সমন্বয়টা জরুরি। অন্নপূর্ণা ভান্ডারের বেশ কিছু প্রবলেম হচ্ছে, কিছু কিছু মহিলা তারা অ্যাপ্লিকেশান করে হতাশ হচ্ছেন যে পাচ্ছি না, আবার রিজেক্টেড হওয়ার পরে আবার নতুন করে মন্ত্রীর নির্দেশের পর বা ইয়েতে দেখা যাচ্ছে অনেকের আবার অ্যাকসেপ্টেড হচ্ছে, আবার নতুন করে প্রসেসে যাচ্ছে। এই সমস্যাগুলো আসছে এবং সেগুলোকে আপনারা কি করে মেটাচ্ছেন? তো সমস্যা সর্বত্রই আসছে বলবো আসছিল। তো আমরা দেখুন, আমাদের সরকারের এক্সপিরিয়েন্স নেই প্রথমত। ঠিক, 2 মাস মানুষ তো দেখতে দেখতে শেখে একদম। তো মিউনিসিপ্যালিটি যারা স্টাফ, পঞ্চায়েতের যারা স্টাফ, বিডিওর যারা স্টাফ, তারা তো ধরুন তৃণমূল কংগ্রেসের বদান্যতায় চাকরিটা পেয়েছেন, যারা ক্যাজুয়াল স্টাফ, পার্মানেন্টের কথা বলছি না, যারা এন্ট্রি করছে, তারা তৃণমূল কংগ্রেসের কোনো দাদার হাত ধরে চাকরিটা পেয়েছে। তো স্বাভাবিকভাবে সেও ভাবতে পারছে না যে সরকারটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনাদের এবং তারাও চাইছিল যে এই সরকারকে একটা ব্যতিব্যস্ত জায়গায় ফেলতে। তারাও এন্ট্রি করেনি, মানে অস্থির অবস্থার মধ্যে ফেলা। হ্যাঁ, তারাও এন্ট্রি করেনি। আজকে 3000, 4000, 10,000 ফর্ম তাদের কাছে স্ট্যাক হয়ে পড়েছিল, তারা এন্ট্রিটা করেনি। এন্ট্রি না করলে তো ওখানে সার্ভারে যাচ্ছে না, সার্ভারে যায়নি, তথ্য নাই। তো স্বাভাবিকভাবে প্রথম মাসে একটা এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। বাকি আমাদের যারা আছেন, আমাদের এমএলএ সাহেবরা আছেন, তাদের বদান্যতায় দলগতভাবে কিছু কিছু জায়গায় আমরা সেখানে মাথা যখন লাগালাম, তখন দেখলাম যে এই বিষয় হয়ে গেছে। আর আজকের দিনে মোটামুটি আশা করছি সামনের মাসে সবাই পেয়ে যাবে, সমস্যা কেটে যাবে। এবং সেটাই উদ্দেশ্য, সবাইকে রিলিফ দেওয়া। বলছি, আপনি তো অনেক ব্যস্ত, তো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, ধরুন পুলিশকে ইনফর্ম করেও হলো না। পুলিশকে অবশ্যই একটা আপনাকে যেটা ইনপুট দিই, আমি সেদিন রাতেবেলা গভীর রাতে কলকাতা থেকে ফিরছিলাম, গাড়িতেই আসছিলাম। তো আগে যেমন দেখতাম যে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে অন্যান্য কাজ করতো, হাত বাড়াতো, এখন কিন্তু সেটা করছেন না। সব জায়গায় পুরো ফাঁকা, এবং ফাঁকা রাস্তা দিয়ে দিব্যি চলে এলাম। এটাই কি আগামী দিনের আমাদের সংস্কৃতি হতে চলেছে? না, ফাঁকা রাস্তা দিয়ে রাত্রেবেলায় আসাটা নিরাপদ নয়। না, পুলিশ রয়েছে, হ্যাঁ, কিন্তু তারা হাত বাড়াচ্ছে না। পুলিশ আর হাত বাড়াবে না, সংস্কৃতিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। সংস্কৃতি চেঞ্জ মানে করে দেওয়া হয়েছে। আগামী দিনে এই সংস্কৃতি থাকবে পশ্চিমবাংলার বুকে। পুলিশের কাজ করবে, পুলিশের কাজ হাত বাড়ানো নয়। মানে আইন শৃঙ্খলা বজায় রাখা, একদম আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইনের কাজ করবে। আচ্ছা, আপনাকে সাধারণ মানুষ কোনো অসুবিধা হলো বা কিছু হলো, কীভাবে আপনাকে পেতে পারে? মানে অনেক সময় তো ধরুন অনেকে ফোন করে পাওয়া যায় না, পুলিশকে পাচ্ছে না, কিন্তু অনেকের কাছে জানে যে সভাপতিকে বললে কিছু হবে, তো আপনাকে কিভাবে পেতে পারে? যারা দর্শক মন্ডলী আছেন, যারা আমার এই কথা শুনছেন, আমার মনে হয় কোনো মানুষ এসে আমার সামনে বলতে পারবে না যে আপনাকে ফোন করেছি, ফোনে আপনাকে পাইনি। ঠিক আছে। তো মানুষের জন্য আমার নাম্বার খোলা আছে। আগামী দিনে উদয়দা মাটির মানুষই থাকবে, একদম। আপনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি, আগামী 5 বছর 10 বছর পরে আপনি মিলিয়ে নেবেন, আজকের দিনে যে উদয় শঙ্কর ব্যানার্জি আছে, আগামী 10 বছরও থাকবে, এটাতে কোনো সন্দেহ থাকবে না।
মানে উদয়দার দায়িত্ব বাড়বে কিন্তু উদয়দা সাধারণ থাকবে। দায়িত্ব দলের বিষয় আছে, দল যেরকম ভাবে কাজে লাগাবে সেরকম বিষয় আছে। ঠিক। কিন্তু আমার যেভাবে আমার বড় হওয়া, আজও যেভাবে আছে আগামীতেও সেভাবে থাকবে। আচ্ছা, মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন কর্মসূচিতে হসপিটালে হোক যেখানে গিয়ে বা কোনো স্বাস্থ্য যে কেন্দ্রে ভিজিট করতে যাচ্ছেন, আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে মনে করে দিতে হচ্ছে যে সরকারটা বদল হয়েছে, তৃণমূল কিন্তু নেই। মানে এইটা কেন, এই ঝোঁকটা কি এখনো দেখতে এই পাচ্ছেন? ঝোঁকটা কারণ ওই একটাই বললাম, আপনাকে একটু আগেই বললাম যে দাদা ভিত্তিক যে বিষয়, মানুষের রন্ধে 15 বছর মানে একটা, যদি আমরা একটা যুগ। 14 বছর প্রভু রামচন্দ্র হ্যাঁ, বনবাসে ছিলেন। ঠিক তো একটা যুগের, এটা তো 2 মাসে যাওয়ার নয়। না। তো প্রত্যেকটা জায়গায় আমরা যে গেছি, এবং আমরা ছোটবেলায় কথা শুনি, আটে যার হয় না আশিতেও হয় না। ঠিক। প্রশাসন বলুন, আপনার বিভিন্ন দপ্তর, হাসপাতাল থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, তারা তো কাউর না, যারা ক্যাজুয়ালের কথা বলছি, তারা তো কাউরির হাত ধরে চাকরিটা পেয়েছেন। তো স্বাভাবিক তার প্রতি একটা আনুগত্য থাকবেই, হ্যাঁ, আর থাকাটাই স্বাভাবিক, এটাই নর্মাল ব্যাপার। নর্মাল। তো তার ডিক্টেটরশিপে সে এখনো যদি কাজ করে, তো তাকে তো মনে পড়াতে হবে যে সরকারটা পরিবর্তন হয়েছে। তো এই সরকারের আমলে আপনাকে এইভাবে কাজ করতে হবে। ঠিক। আমাদের সঙ্গে ছিলেন বীরভূম জেলা সাংগঠনিক বিজেপির সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জি। তার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনায় ছিলাম বিভিন্ন বিষয়, আগামী দিনে সংগঠন কীভাবে চলবে, মানুষের হয়ে কাজ করতে ওনারা চাইছেন এবং মানুষ তাদেরকে এনেছে, ফলে মানুষকে অনেক ধন্যবাদও তারা জানাচ্ছেন। এবং প্রত্যেক মুহূর্তে এই কাজগুলোই আগামী দিনে আরও ভালো করে যাতে মানুষ পায় সেই ব্যবস্থাই তারা করছে। অর্থাৎ যে দায়িত্ব মানুষ তাদের হাতে দিয়েছে সেইটা আগামী দিনে দীর্ঘ সময় ধরে তারা বজায় রাখবেন, এই অঙ্গীকার করছেন। আমাদের স্টুডিওতে অনেকক্ষণ সেই বিষয়গুলি তিনি তুলে ধরলেন, আগামী দিনে তাদের পরিকল্পনা এবং উন্নয়নের যে খতিয়ান ইতিমধ্যে তিনি দিলেন। এবং এবারে বাজেটে বিশেষ করে সিউড়ি এবং বীরভূম জেলার জন্য বেশ কতগুলো বড় বড় ঘোষণা হয়েছে, যেমন ধরুন তিলপাড়া ব্যারেজে যেমন 8 লেনের রাস্তা থেকে শুরু করে মেডিকেল কলেজ, এই ধরনের যে কর্মসূচিগুলো ঘোষণা হয়েছে সেগুলো অবশ্যই একটি জেলার সদর শহর থেকে শুরু করে বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই উন্নয়নটাই হচ্ছে জরুরি এবং সেটাই আগামী দিনে তারা চালিয়ে যেতে চান। যাই হোক, এই বিষয়ে আমাদের আলোচনা ছিল এবং অনেক খোলামেলা উদয়দা আমাদের সব বিষয়গুলো তুলে ধরলেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ সকলকে।